আজকে আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট, যেটা মেইন হচ্ছে তোমার প্রবলেম সবার, এটা শুরু করতে যাচ্ছি। কেমন? আজকে হচ্ছে তোমার যা পড়িয়েছি এতদিন আমি তোমাদেরকে, মোটামুটি হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্টের আগের যে যা যা জানা দরকার সবগুলি জানিয়েছি আমরা। হ্যাঁ, সব কিছুই বলতে গেলে যে ইন্ডিকেশন গুলো সব বলেছি আমি। পাল্প প্যাথোলজি, পেরিএপিক্যাল প্যাথোলজির মধ্যে সবকিছু ইনক্লুডেড, যেগুলো হচ্ছে ডিজিজে আমরা মোটামুটি স্কোপ অফ এন্ডোডন্টিক্সে যা যা বলেছিলাম তার মধ্যে একটাই হচ্ছে মেইন ছিল কি, যে পালপাল প্যাথোলজি, পেরিরেডিকুলার প্যাথোলজিতে আমরা কি ট্রিটমেন্ট দিব, এটা কিন্তু আমরা বলি নাই, তাই না? এটাই হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট। যে এন্ডোডন্টিক ট্রিটমেন্ট বলতে আমরা অনেক কিছুই বোঝাই, তার মধ্যে রুট ক্যানেল ট্রিটমেন্টটাই আমরা বলবো যে আমাদের মেইন ফোকাস এইটা, তাই না? রুট ক্যানেল ট্রিটমেন্ট বলতে কি বোঝায়, ডেফিনেশন আগে বলতে হবে আমাদেরকে। ডেফিনেশন অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট বলতে, এটা ভালো করে মুখস্থ করে নাও যারা হচ্ছে তোমরা আন্ডার গ্রেডে আসো, তাদের জন্য দেখো ভালো করে লাইন বাই লাইন বুঝে বুঝে পড়বা। হ্যাঁ, ওয়ার্ড গুলোর বাংলা মিনিং যদি করে করে পড়তে পারো, তাহলে এই ডেফিনেশনের মধ্যে কিন্তু আমি সব কিছু বলে দিছি। দেখো প্রথম থেকেই, ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কমপ্লিট রিমুভাল অফ দ্য ইরিভার্সিবলি ড্যামেজ ডেন্টাল পাল্প। হ্যাঁ, এখানে ইরিভার্সিবলি ড্যামেজ ডেন্টাল পাল্প বলতে আমরা বুঝাইছি নেক্রোস্ট হয়ে যাওয়া সেগুলোকে। কেমন? কারণ একবারে ইনফ্লামেশন আর আগের মতো অবস্থায় ফিরে আসবে না, দ্যাট ইজ কল ইরিভার্সিবল ড্যামেজ, তাই না? মানে রিভার্সেবলটাতে তো আমাদের হচ্ছে অপশন থাকে কি কি। যেমন ধরো রিভার্সেবল পালপাইটিসে আমরা ইনডাইরেক্ট, ডাইরেক্ট পাল্প, ইনডাইরেক্ট পাল্প ক্যাপিং, ডাইরেক্ট পাল্প ক্যাপিং, পার্শিয়াল পাল্পোটমি, কমপ্লিট পাল্পোটমি, মানে ফুল যেটা টোটাল, হ্যাঁ সবগুলোকে আমরা মিন করি। কিন্তু যখন ইরিভার্সিবলি ড্যামেজ হবে, পাল্পের যখন চেঞ্জটা আর আগের মতো অবস্থায় ফিরে আসবে না, পাল্পটাকে আমরা ফিজিওলজিক্যাল স্টেটে আর আনতে পারবো না আগের মতো। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি ইরিভার্সিবলি ড্যামেজ, মানে আর আগের অবস্থায় ফিরে আসবে না। তো সেই অবস্থায় এই পাল্পটাকেই আমরা কি করব, তুলে ফেলবো, তাই না? রিমুভাল, দেখো কমপ্লিট রিমুভাল অফ দ্য ইরিভার্সিবলি ড্যামেজ ডেন্টাল পাল্প, ফলোড বাই, এরপরে কি করব, থরো ক্লিনিং করব। মানে অনেক ভালোভাবে থরোলি ক্লিনিং, শেপিং অ্যান্ড, এই যে ক্লিন করলাম আবার শেপ করলাম। ক্লিন করলাম কেন? যেই পাল্প টিস্যু রয়ে গেছে ক্যানেলের ভিতরে, তারপরে যেই জায়গাগুলো ইনঅ্যাক্সেসিবল সেই জায়গাগুলোতে, সেগুলোতে আমরা ক্লিন করে ফেললাম। তারপরে কি, সেটাকে আবার রুট ক্যানেলটাকে আমরা শেপিং করব কেন? টু রিসিভ, হ্যাঁ, অ্যান ইনার্ট মেটেরিয়াল, বা যেই জিনিসটা দিয়ে আমরা ক্যানেলটাকে অবটুরেট করব, সেই জিনিসটাকে রিসিভ করার মতো অ্যাবিলিটি হইতে হবে একটু। সেই জন্য আগে আমাদের গাঁটা পারচা ছাড়া অন্য কোনো উপায় ছিল না, সেই জন্য আমরা কিন্তু এইগুলা বলতাম। ইদানিং, হ্যাঁ রিসেন্টলি, ভেরি রিসেন্টলি অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন বলতেছে শেপিং এত ভালোভাবে করা লাগবে না, শুধু নেক্রোস টিস্যুটাকে বা ড্যামেজ টিস্যুটাকে তুলে ফেলো, তারপরে ওয়াশ আউট করো, ড্রাই করো, তারপরে একটা ভালো মেটেরিয়াল দিয়ে এটা সিল্ড আউট করো, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। যে মেটেরিয়াল গুলো আজকাল আসতেছে আমাদের, সেগুলো খুবই ভালো কোয়ালিটির, দাঁতের সাথে মানে ক্যানেলের সাথে মিশে যায়, সবকিছু হয়। হ্যাঁ, যেমন বায়োসিরামিক সিলারকে বলা হচ্ছিল, এমটিএ সিলার আমরা ইউজ করতেছিলাম, সেগুলো দিয়ে ক্যানেল পুরাটাই মানে অবটুরেশন হয়ে যাচ্ছে, সবই হচ্ছে। বাট ওই যে আরেকটা ঝামেলা হয়, রিআরসিটি করতে হয় মাঝে মাঝে, মাঝে মাঝে আমাদের কোনো কারণ ছাড়াই, ধরো খুব ভালো ভাবে আমরা অবটুরেট করে দিলাম, কিন্তু কোনো জায়গায় কোনো একটা পয়েন্টে থেকে মানে ইনফেকশনটা রেট্রোগ্রেড ডিরেকশনে আসতে থাকে, পেরিওডন্টাল লিগামেন্ট থেকে আসতে পারে, ল্যাটারাল ক্যানেল, অ্যাক্সেসরি ক্যানেল দিয়ে, অথবা ধরো কোনো কারণে একটুখানি কোনো গ্যাপ আছে বা কোনো জায়গায় কোনো প্রবলেম আছে, সেখান থেকেই হলেও তোমার ফেলিওর হয়ে যেতে পারে, তাই না? তারপর করোনাল যেটা হচ্ছে রুট ক্যানেল, যেটা আমরা সিল করি, সেখান থেকে সবচেয়ে বেশি আরো আরো হয়। যেমন ধরো ক্রাউন করলাম, ক্রাউন থেকে ক্রাউনটা ডিসলজমেন্ট হয়, সিমেন্টেশন নাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অনেক সময় অনেক করোনাল ইনগ্রেস দিয়েও রুট ক্যানেল ট্রিটমেন্টটা আমাদের নষ্ট হয়ে যায়। পেরিওডন্টাল পকেট থেকে হয়। হ্যাঁ, ক্রাউন বসায় দিই পাশাপাশি দুইটা দাঁতে, দেখা যাবে যে ল্যাবওয়ালারা ভালো করে বানায়নি, অথবা আমরা ক্লিনিশিয়ানরা ভালো করে খেয়াল করিনি, পাশাপাশি সব অ্যানাটমি মেনটেন হয় নাই, ফিজিওলজিক্যাল যেটা ফাংশন সেটাও মেনটেন হয়নি। এই জন্য দেখা যায় অনেক সময় কি হয়, রুট ক্যানেল ট্রিটমেন্ট ফেলিয়ার হয়ে যায়। অনেকগুলো কজ আছে, আমি পড়াবো তোমাদেরকে, এরপরে আসবে রুট ক্যানেল ট্রিটমেন্টের ফেলিয়ারের একটা চ্যাপ্টারই আছে, ওখানে আমরা ভালো করে বলবো।
তো এটা বুঝলা, ক্লিনিং করব, শেপিং করব কেন? একটা রিসিভ করার জন্য। ভালো একটা ইনার্ট মেটেরিয়াল রুট ক্যানেলটার ভিতরে ঢুকতে হবে। ঢোকার জন্য তোমাকে একটা মিনিমাম শেপ করতে হয়। তারপরে কি? অবটুরেশন অফ দ্য টোটাল রুট ক্যানেল সিস্টেম। অবটুরেশন মানে পুরা ক্যানেলটাকে আমরা সিলড আউট করে দিব, বন্ধ করে দিব। টোটাল রুট ক্যানেল সিস্টেম বলতে পাল্প চেম্বার, রুট ক্যানেল ইনক্লুডিং ল্যাটারাল অ্যাক্সেসরি ক্যানেল সবকিছু বোঝাচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড, বুঝছো, 3 ডাইমেনশনাল অবটুরেশন। এই যে এখানে এই লাইনটাতেই আমি তোমাদেরকে বলে দিছি, পাল্প চেম্বারে যে অরিফিস থাকে এখান পর্যন্ত। তারপরে হচ্ছে পাল্প চেম্বারেও আমাদের জানি, আমরা এর আগে বলছিলাম তোমাদেরকে, কিছু ক্যানেল বের হয়ে যায়, ল্যাটারাল ক্যানেল। হ্যাঁ, কিছু ক্যানেল পাল্প চেম্বারের ফ্লোর থেকেও বের হয়ে যায়। তারপরে হচ্ছে রুট ক্যানেলের যে ল্যাটারাল ক্যানেল অ্যাক্সেসরি ক্যানেল গুলো আছে, সেগুলোকে মোটামুটি সিলড আউট করতে হয়। হ্যাঁ, অবটুরেশন যদি আমরা করতে চাই, অনেক সময় লিকুইড গাটাপারচা বা ওয়ার্ম টেকনিক না হলে হয় না। তো কি করতে হবে? সিলার দিয়ে অন্তত পক্ষে আমাদের এই মুখগুলো বন্ধ করে দিতে হবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড 3 ডাইমেনশনাল অবটুরেশন। এইটার ফলে কি হবে? সো দ্যাট দ্য টুথ মে রিমেইন অ্যাজ এ ফাংশনাল ইউনিট ইন দ্য ডেন্টাল আর্চ। এত কিছুর পর দাঁতটাকে একটা ফাংশনাল ইউনিট হিসেবে আমরা ডেন্টাল আর্চের মধ্যে কাজ করতে পারবো। ঠিক আছে, সামনের দাঁত দেখতে ভালো লাগবে, পেছনের দাঁতে ফাংশন হবে, সামনের দাঁত দিয়েও ফাংশন করি আমরা, তাই না? তাহলে আমরা ডেফিনেশনের মধ্যে সবকিছু পেয়ে যাব। এই জন্য রুট ক্যানেল ট্রিটমেন্টের ডেফিনেশনটা ভালো করে মুখস্থ করে ফেলো। যারা আন্ডার গ্রেডে আসো আর যারা ক্লিনিশিয়ান তারাও ভালো করে বুঝো, এইটুক জিনিসে সবকিছু আছে। এটা যদি বুঝো যে কমপ্লিট রিমুভাল অফ দ্য ইরিভার্সিবলি ড্যামেজ ডেন্টাল পাল্প ফলোড বাই থরো ক্লিনিং, শেপিং অ্যান্ড অবটুরেশন অফ দ্য টোটাল রুট ক্যানেল সিস্টেম। ঠিক আছে, সো দ্যাট দ্য টুথ মে রিমেন অ্যাজ এ ফাংশনাল ইউনিট ইন দ্য ডেন্টাল আর্চ। এই জিনিসটা একবার যদি তুমি ভালো করে বুঝে মুখস্থ করো তাহলে কোনোদিনও ভুলবা না আর। ঠিক আছে, আমরা তাহলে বেসিক প্রিন্সিপালস অফ রুট ক্যানেল ট্রিটমেন্টে যাই। যেটাকে বলে ফান্ডামেন্টাল, যেটাকে বলে প্রিন্সিপালস অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট, এগুলো সম্পর্কে অলরেডি আমি বোধহয় একটু একটু বলছি তোমাদেরকে। তারপরে তোমাদের পরীক্ষার সময় লেখার জন্য সুবিধা হবে, এগুলো নোট ডাউন করে নিতে পারো, এখান থেকে লিখেও রাখতে পারো তোমরা। বেসিক প্রিন্সিপালস অফ রুট ক্যানেল ট্রিটমেন্টের মধ্যে আমরা তাহলে কি বলবো? 1 নম্বরই কন্ট্রোল অফ ইনফেকশন, রিলিফ অফ ম্যাস্টিকেটরি স্ট্রেস। দেখো, কন্ট্রোল অফ ইনফেকশন মানে কি? ইনফেকশন থাকলে, পাস থাকলে, তারপরে হচ্ছে তোমার কোনো কারণে এক্সুডেশন জমা হয়ে থাকলে সেগুলোকে বের করে দিতে হবে 1 নম্বর, তাই না? কন্ট্রোল করতে হবে ইনফেকশনটাকে। তারপরে রিলিফ অফ ম্যাস্টিকেটরি স্ট্রেস মানে অ্যাকিউট পেরিওডন্টাইটিস হয়, অ্যাকিউট অ্যালভিলার অ্যাবসেসে আমরা কি করি? পেট নিচ থেকে আমাদের সব বের করে আনি, এবং ড্রেনেজ হওয়ার পর তারপরে টুথটাকে আবার কি করি? একটু রিলিফ করে দেই। কিরকম? ম্যাস্টিকেটরি স্ট্রেস থেকে, মানে ও একটু লম্বা লম্বা হয়ে যায় না, টুথটাকে মনে হয় একটু লম্বা হয়ে গেছে আগের চেয়ে। পিছনে যেহেতু তোমার পেরিওডন্টাল লিগামেন্ট স্পেসে ফ্লুইড জমে, অ্যাবসেস পাস জমে, এটাকে উপরে উঠায়। পেশেন্ট এসে আমাদেরকে বলে আগেই দাঁতটা কামড় লাগতেছে, দাঁতটা মনে হচ্ছে লম্বা হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে কি করতে হবে? এটা একটু জুডিশিয়াস গ্রাইন্ডিং করে নিতে হবে। জুডিশিয়াস গ্রাইন্ডিং বলতে আমরা অ্যানাটমি মেনটেন করে গ্রাইন্ডিং করব দাঁতটাকে, আউট অফ অক্লুশন করব। তা মানে কি বললাম? ধরো মোলার, মোলার টুথকে কাসপাল ইনক্লাইনেশনটাকে মেনটেন করতে হবে, না করে অনেকেই ফ্ল্যাট করে ফেলে। ঠিক আছে, কাসগুলো যেভাবে যেভাবে আছে সেইভাবেই হচ্ছে এটাকে তোমার বাইট ফ্রি করতে হবে, যেটা বাইট ফ্রি নামে পরিচিত সবার কাছে। আমাদের আমরা কি করি? সমান করে দেই একদম, কোনো কাসপাল ইনক্লাইনেশন মেনটেন করি না। ঠিক আছে, আজকে থেকে যারাই করো তারাই খুব সাবধানে করবা। আমাদের বাইট কমানোর মোলার এবং প্রিমোলারের আলাদা বার পাওয়া যায়। কিছু হচ্ছে ক্রাউন কাটের যে বার পাওয়া যায়, মোলারের শেপ করার জন্য, প্রিমোলারের, সেগুলোর জন্য তোমার আলাদা বার গুলা দিয়ে, সেগুলা দিয়ে আমাদেরকে কমাই দিতে হবে, আউট অফ অক্লুশন করতে হবে। ঠিক আছে, তারপরে কি করব? আমরা অ্যাক্সেস ক্যাভিটি করে টোরে বায়োমেকানিক্যাল প্রিপারেশন করে দিব। যে আগে বলা হয়তো বায়োমেকানিক্যাল প্রিপারেশন, এখন মনে রাখো এটাকে বলা হয় কেমো মেকানিক্যাল প্রিপারেশন। তো কি দুইটার মধ্যে ডিফারেন্স কি? বায়োমেকানিক্যাল বলতে নর্মাল আগে যে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টের মধ্যে ইরিগেশন ইউজ করতাম, তারপরে হচ্ছে তোমার শেপিং করতাম। হ্যাঁ, এই দুটাকে একসাথে বলা হয় বায়োমেকানিক্যাল প্রিপারেশন। বায়োমেকানিক্যাল বলতে ইরিগেশন অ্যালং উইথ হচ্ছে তোমার
রিমিং ফাইলিং যেটাকে বলতাম আমরা, হাত দিয়ে করতাম। কেমন, এখন তো কি করি, রোটারি দিয়ে করি আমরা। আর একটা কি করি, রোটারি ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা শেপিং করি। সাথে আমাদের বায়োমেকানিক্যালকে কেমো বলা হচ্ছে এই জন্যই যে কেমিক্যাল মেটেরিয়াল গুলো যে ইউজ করা হয়, সেই কেমিক্যাল মেটেরিয়াল গুলার হচ্ছে তোমার সবচেয়ে ভালো রকমের অ্যাবিলিটি থাকে পাল্প টিস্যু ডিজলভ করার, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলার হচ্ছে তোমার আহ ভিতরে হচ্ছে আমরা আরো কি ইউজ করি এই বায়োমেকানিক্যাল প্রিপারেশনের সময়, আরো কি ইউজ করি রিগেন্টের সাথে, অ্যাক্টিভেটর ইউজ করি। হ্যাঁ, এন্ডোডন্টিক অ্যাক্টিভেটর ইউজ করি, সনিক, আল্ট্রাসনিক। এগুলো করলে কি হয়, ইনঅ্যাক্সেসিবল এরিয়া গুলো থেকে ভাইব্রেশন দিয়ে এই যে জায়গাগুলোতে তোমার ইরিগেটিং এজেন্টটা, কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো ইউজ করি আমরা, সেই জিনিসগুলা সেই ইনঅ্যাক্সেসিবল এরিয়াতে চলে যায়। ধরো অ্যাক্সেসরি ক্যানেল, ল্যাটারাল ক্যানেল পর্যন্ত, তারপর এপিক্যাল এরিয়া পর্যন্ত যেখানে ইনস্ট্রুমেন্ট পৌঁছায় না। হ্যাঁ, ধরো কার্ভ এরিয়া, সেই এরিয়াগুলোতেও আল্ট্রাসনিক এবং সনিক অ্যাক্টিভেশন দিয়ে আমরা এই ইরিগেন্ট গুলোকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করি। দ্যাট ইজ ওয়াই নাও এ ডেজ উই আর টকিং অ্যাবাউট এই কেমোমেকানিক্যাল প্রিপারেশন, নট বায়োমেকানিক্যাল। বুঝছো তো, এটা এখন চেঞ্জ হয়ে গেছে, এই টার্মটা মোস্টলি কেমোমেকানিক্যাল বলা হয়। অ্যাভয়েডেন্স অফ ড্যামেজ অফ পেরিএপিক্যাল টিস্যু, পেরিএপিক্যাল টিস্যুর ড্যামেজ বন্ধ করব কিভাবে, ওয়ার্কিং লেন দিব আমরা, হ্যাঁ ঠিকঠাক মতো। তারপরে ইউজ করব কি, দেখো ইরিগেন্ট গুলা খুবই হচ্ছে ইরিটেটিং টু দ্য পেরিএপিক্যাল টিস্যু। সোডিয়াম হাইপোক্লোরাইডে বলো, হাইড্রোজেন পারঅক্সাইডে বলো, আর অন্য যে কোনো কিছুই বলো, সবগুলাই আমাদের নর্মাল হেলদি পেরিএপিক্যাল টিস্যুর জন্য সবগুলাই হলো পয়জনাস। সবগুলাই হচ্ছে তোমার হচ্ছে ইরিটেটিং এজেন্ট। সেই সবগুলাই হচ্ছে আমাদের পেরিফেরাল টিস্যুকে ড্যামেজ করতে পারে। হ্যাঁ, এগুলার হচ্ছে টক্সিসিটি আছে। তো এটাকে আমাদের বাঁচানোর উপায় কি, ওয়ার্কিং লেন্থ ঠিকঠাক মতো ম্যানেজ করে, মেজার করে আমরা আগে নিতাম শুধু রেডিওগ্রাফিক, তাই না, হাত দিয়ে একটা ফিল করতাম এপিক্যাল কনস্ট্রিকশনটা, একটা ট্যাকটাইল সেন্সেশন। তারপরে হচ্ছে আমরা পেপার পয়েন্ট ইউজ করতাম, তারপরে আমরা ইউজ করতাম ওয়ার্কিং লেন্থ শুধুমাত্র রেডিওগ্রাফ দিয়ে। এখন কি করি, এখন আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপেক্স লোকেটর আছে, তাই না। ইলেকট্রনিক অ্যাপেক্স লোকেটর হলো বেস্ট ওয়ান, এই জন্যই বলবো আমি যে ওয়ার্কিং লেন্থ নেওয়ার জন্য এটা হলো বেস্ট। এই জন্য বেস্ট, ওয়ার্কিং লেন্থে অনেক সময় রেডিওগ্রাফে আমাদের আমি যে তোমাদেরকে পড়াইছি ডিস্টালিকার, মিজিয়ালিকার অথবা প্যালাটালিকার, যে কোনো একটা দাঁতের রুট পোর্শনটা, হুম, এইটা কিন্তু নর্মাল রেডিওগ্রাফে সাধারণত আসে না, যদি না টেকনিশিয়ান খুবই এক্সপার্ট হয়। এবং ডাক্তারকেও জানতে হবে স্লোপ টেকনিক, প্যারালেলিং টেকনিক, অন্যান্য টেকনিক গুলো জানতে হয়। তারপরে অনেক সময় মিস হয়ে যায়। কেমন, সেই জন্য বেস্ট ওয়ান হলো কি, কোথায় বের হয়ে গেল, এটা ইলেকট্রনিক্স অ্যাপেক্স লোকেটার ইউজ করলে আমরা এই এক্সিটটা, এপিক্যাল এক্সিটটা, পাল্পের রুট ক্যানেলের এক্সিটটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। কেমন, এই জন্য এই যে আমরা অ্যাভয়েডেন্স অফ ড্যামেজ টু দ্য পেরিফেরাল টিস্যু এইভাবে করতে পারি। তুমি একটা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে যাচ্ছ, ধরো ম্যাক্সিলারি, তোমাদেরকে আমি বলছিলাম ম্যাক্সিলারি ল্যাটারাল ইনসিজার, এখানে আগেই বের হয়ে যায়। আগেই বের হয়ে যায় মানে প্যালাটালি কার্ভ থাকে, রুটটা দেখা যায় যে রুট ক্যানেল যেটা অরিফিস শুরু হয় পালপ চেম্বারে, সেটা এক্সিট করে এপিক্যাল এরিয়াতে গিয়ে এপিক্যাল ফোরামেনে বরাবর যায় না, না গিয়ে মিজিয়ালি, ডিস্টালি অথবা হচ্ছে তোমার প্যালাটালিও হইতে পারে, কার্ভ হয়ে বের হয়ে চলে আসে। আগেই বের হয়ে চলে আসে, 2 মিলিমিটার আগেই বের হয়ে চলে আসে। তাহলে রেডিওগ্রাফের অ্যাপেক্স আর তুমি অ্যানাটমিক্যাল অ্যাপেক্স কেমনি বুঝবা? বুঝতে পারছো, এই জন্য ইলেকট্রনিক অ্যাপেক্স লোকেটার খুবই ইম্পর্টেন্ট। আমি ছবি দিয়ে দিয়ে পরে দেখাই দেবো তোমাদেরকে একটা প্রেজেন্টেশন দিয়ে। তারপরে আমরা কি করব, পেরিপিক্যাল টিস্যুর আরো কিভাবে ইনস্ট্রুমেন্টেশন করি। ধর ইনস্ট্রুমেন্টেশন করার সময় আমরা আহ, আগে ইউজ করতাম শুধু স্টেপ ব্যাক টেকনিক টাইপের, অথবা হচ্ছে একটা নর্মাল টেকনিক, যে নর্মাল টেকনিকে ওয়ার্কিং লেন্থ দিলাম, ওইটার পরে সব ইনস্ট্রুমেন্ট আমরা একই লেন্থে চলে যাই। ছিল না এই পদ্ধতিটা? এটাই তো ছিল আগে, যে শুধুমাত্র আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট শুরু করলাম যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে, ধরো ইনিশিয়াল যেটা দিয়ে শুরু করছি, ওয়ার্কিং লেন্থ নিলাম, সেইটা দিয়েই ফুল লেন্থ 21 মিলিমিটার একটা হচ্ছে দাঁতের লেন্থ, 21 মিলিমিটারই আমরা ওয়ার্কিং লেন্থ দেখলাম, ঠিক আছে আমাদের রেডিওগ্রাফি, এই সব ইনস্ট্রুমেন্ট 21 মিলিমিটার ইউজ করলাম। এরকমই ছিল না আগে। ধরো তোমার 10 নাম্বার করলাম, 15 নাম্বার, 20, 25, 30, 35, 40, ইভেন 40 পর্যন্ত আমরা চলে যাই একই ইনস্ট্রুমেন্ট দিয়ে,
সেম লেন্থ। এখন আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। কিরকম? এটা আমরা ইউজ করি স্টেপ ডাউন টেকনিক। স্টেপ ডাউন টেকনিক ইউজ করার জন্য আমাদের সুবিধা হইলো আগে আগেই বড় বড় নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট, বড় মোটা নাম্বার গুলা ইউজ করি, লার্জ নাম্বার আগে ইউজ করি। ফলে কি হয়? ফলে আমাদের করোনাল অরিফিস থেকে সবচেয়ে বেশি যে লার্জ অ্যামাউন্ট অফ হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল টক্সিন, তারপরে হচ্ছে টিস্যু যেগুলো নেক্রোস্ট হয়, এগুলো সব আগে উঠে যায়। তারপরে হচ্ছে লার্জ ভলিউম অফ তোমার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইড্রোজেন পারক্সাইড, আর হচ্ছে তোমার আম, অন্যান্য যেগুলো আছে, হ্যাঁ, ইডিটিএ থেকে শুরু করে সবই আমরা ইউজ করতে পারি লার্জ ভলিউমে আগেই। তারপরে আস্তে আস্তে মিডল থার্ড ইউজ পর্যন্ত যাই, তারপরে এপিক্যাল ওয়ান থার্ড আমরা প্রিপারেশন করি। তাতে হবে কি? এই যে অ্যাভয়েডেন্স অফ ড্যামেজ অফ পেরিএপিক্যাল টিস্যু পসিবল। হ্যাঁ, তাহলে স্টেপ ডাউন টেকনিক বেস্ট ওয়ান। তারপরে হচ্ছে তোমার কি ইউজ করলা? ইলেকট্রনিক্স অ্যাপেক্স লোকেটর ইউজ করলা। আর এর ফলে কি হইলো? তুমি যদি মোস্টলি আগেই সব ব্যাকটেরিয়াল টক্সিন, ব্যাকটেরিয়া বের করে ফেলো, তাহলে পেরিপিক্যাল টিস্যুতে তোমার ফোর্সিং হইলো না। ব্যাকটেরিয়াকে তুমি ইনস্ট্রুমেন্ট তুমি চাইলেও হবে না। অনেক সময় ম্যাক্সিমাম আমরা যারা এক্সপার্ট আছি তারাও হচ্ছে আমরা ফোর্স করে ফেলি। কেন? অনেক ব্যাকটেরিয়া গিজ গিজ করতেছে, তুমি সেখানে কি করলা? ইনস্ট্রুমেন্টেশন করলা, এর প্রেসারে চলে যায় পেরিওপিক্যাল রিজনে। অনেক সময় দেখা যায় ক্রনিক পেরিওপিক্যাল পেরিওডন্টাইটিস সাথে কি আছে? আর সাথে আছে হচ্ছে তোমার রিজর্পশন, তাহলে ইজিলি চলে যায়। তো এই জন্য আগে আগে ভালো করে আমাদের পেরিয়ে মানে প্রি অপারেটিভ রেডিওগ্রাফ খেয়াল করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে অ্যাপেক্স লোকেটার ইউজ করতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে স্টেপ ডাউন টেকনিক ইউজ করব। আর কেয়ারফুল ইন্ট্রোডাকশন অ্যান্ড ইউজ অফ হচ্ছে তোমার রুট ক্যানেল ইনস্ট্রুমেন্টস দ্যাট উইল প্রিভেন্ট ড্যামেজ অফ পেরিপিক্যাল টিস্যুস। বুঝতে পারছো? 4-5টা পয়েন্ট আছে, ভালো করে মুখস্থ রাখো বা লিখে রাখো আমার কথাগুলো। এর পরে কি আসলো? এর ফলে আমরা যেটা পেলাম সেটা আমরা 3 ডাইমেনশনাল অবটুরেশন অফ দ্য ক্যানেল পাবো। এই যে আমার ছাত্ররা সবাই বুঝে 3 ডাইমেনশনাল অবটুরেশন কাকে বলে। হ্যাঁ, অন্য কেউ না বুঝলেও। কেন? করোনাল অরিফিসটা আমরা সিলড আউট করব, এপিক্যাল অরিফিস এক্সিট যেটা সেটা তো সিল করবই। সাথে সাথে তাহলে দুইটা গেল, দুই পাশে গেল। আরেক পাশে কি আছে? দাঁত তো আমরা দেখি দুই পাশে, তাই না? সামনে পেছনে এরকম করে 3 ডাইমেনশনাল ব্যাপারটা দেখার তো উপায় নাই। তো যদি আমরা সিবিসিটি করি, বিভিন্ন ভাবে আজকাল আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে তোমার অ্যাক্সেসরি ক্যানেল, ল্যাটারাল ক্যানেল কোন দিক দিয়ে এক্সিট হয়েছে, বের হয়েছে, সেই জিনিসগুলা দেখার জন্য। এবং সেগুলোকে সহ যদি আমরা অবটুরেশন করি, দ্যাট ইজ কল্ড 3 ডাইমেনশনাল অবটুরেশন। তারপরে মেথড অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট আমাদের দুইটাই, একটা কনভেনশনাল, একটা সার্জিক্যাল, তাই না? একটা কনভেনশনাল এর মধ্যেই কি আছে? অ্যাক্সেস ক্যাভিটির ভিতর দিয়ে যেটা করি। আর ধরো অ্যাক্সেস ক্যাভিটির ভিতর দিয়ে ঢুকতেই পারলাম না, গ্রাউন্ড করা আছে অথবা ক্যালসিফাইড, বা কোনো মতেই আমি কোনোভাবেই এন্ট্রি করতে পারলাম না, তখন কি হবে? সার্জিক্যাল, যেটা নন নেগোশিয়েবল, হ্যাঁ, রেট্রোগ্রেড অপারেশন ইফ কনভেনশনাল থেরাপি ইজ নট পসিবল আর ফেল। ইন্ডিকেশন কি? রুট ক্যানেলের ট্রিটমেন্টের ইন্ডিকেশন অল দ্য টিথ উইথ পালপাল অ্যান্ড পেরিএপিক্যাল প্যাথোসিস, সবগুলাই, সবগুলা দাঁতই হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্টের জন্য ক্যান্ডিডেট। কেমন? আরেকটা পয়েন্ট আছে কি? ইলেকটিভ পালপেক্টমি আর ইন্টেনশনাল। ইন্টেনশনাল আর ইলেকটিভ পালপেক্টমি কাকে বলি আমরা বলো? ইলেকটিভ বা ইন্টেনশনাল যেটা মানে ইচ্ছা করে বের করে আনি, সেটা হচ্ছে খুব কম কিছু পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলো মুখস্থ রাখো। মানে তোমার যেগুলো হচ্ছে পালপাইটিস হয় নাই এখনো, বা পেরিএপিক্যাল প্যাথোসিস হয়নি, কিন্তু তারপরে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে নিচ্ছি। কি কারণ? সেই কারণগুলাই হলো ইলেকটিভ পালপেক্টমি অথবা ইন্টেনশনাল। একটা হলো দেখো পোস্ট স্পেস প্রিপারেশন, পোস্ট দিয়ে আমাকে ইয়ে করতে হবে সেটা। ওভার ডেঞ্চার, টিথ ইন ডাউটফুল কন্ডিশন, মানে পালপোটমি করে রাখছো, ট্রমা হয়েছে, কিন্তু এটা মানে পেশেন্ট হচ্ছে তোমার ডাউটফুল, এগুলা ইয়ে দিচ্ছে সাইন সিমটম, হ্যাঁ, সাইন সিমটমটা ডাউটফুল। সেই ক্ষেত্রে রিস্ক অফ এক্সপোজার, ধরো ক্রাউন কাট দিচ্ছ, আমি খুব সাবধানে করতেছি, সাবধানে করতে গিয়েও দেখা গেল যে না, এক্সপোজার হয়ে গেল এবং কন্টামিনেশন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় করে নিতে হয়। তারপর পেরিওডন্টাল ডিজিজ হইলো, সেটাকে তো থামানোর জন্য করতে হয়, কারণ অলরেডি ল্যাটারাল ক্যানেল, অ্যাক্সেসরি ক্যানেল অথবা অন্য কোনো দিক থেকে হচ্ছে তোমার চলে যেতে পারে, ইনফেক্টেড হয়ে যেতে পারে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। কেমন ইনফ্লেমড হয়ে আছে পাল্পটা, বাট এটাকে বোঝা যাচ্ছে না। সেই জন্য আমরা পেরিওডন্টাল কন্ডিশনেও বেশিরভাগ বেশিরভাগ গুলা যেগুলোকে মানে তোমার
বিশেষ করে পেরিও এন্ডোলেশন হয়ে যাচ্ছে, হয়ে গেছে প্রায়, সেগুলোকে আমরা ইন্টেনশনালি রুট ক্যানাল ট্রিটমেন্ট করি। আরেকটা কি পালপ স্ক্লেরোসিস ফলোইং ট্রমা, ট্রমার হিস্ট্রি দিচ্ছে পেশেন্ট, অথবা তোমার ক্যালসিফিকেশন হয়ে গেছে, বা যে কোনো কারণে স্ক্লেরোসিস মানে কি একদমই বন্ধ হয়ে গেছে, হয়ে যাচ্ছে, সাইন দেখা যাচ্ছে, সেই সব ক্ষেত্রে আমরা বন্ধ করে ফেলি, মানে রুট ক্যানেল করেই ফেলি আগে আগে। তাহলে ইন্ডিকেশনের ক্ষেত্রে তোমরা কি বলবা? ইন্ডিকেশনের ক্ষেত্রে বলবা যে অল দা টুথ উইথ পেরিয়েপিক্যাল অ্যান্ড পালপাল প্যাথোলজিস, লাইক এটা যদি নাম্বার আসে 3-4-এর, তাহলে এটাকে বাড়াইতে হবে। এই এক লাইনে বলছে ম্যাডাম, এক লাইনে বললে হবে না। বুঝতে পারছো? ম্যাডাম বলছি এক লাইনে, তুমিও এক লাইনে লিখে দিবা, তা হবে না কিন্তু। পরীক্ষার সময় তোমাকে এইগুলাকে ইলাবোরেট করতে হবে। কিরকম ভাবে ইলাবোরেট করবা? পালপাল প্যাথোলজি কিছু লিখে দিবা। হ্যাঁ, যেমন হচ্ছে অ্যাকিউট পালপাইটিস বলে দিলা, ইরিভার্সিবল পালপাইটিস, পাল্প নেক্রোসিস, হ্যাঁ, ক্যালসিফিকেশন, তারপর রিজর্পশন, ইন্টারনাল রিজর্পশন, এই নামগুলো বলে দিতে হবে। ক্যালসিফিকেশন, ইন্টারনাল রিজর্পশন, পাল্প নেক্রোসিস, এগুলো নামগুলো বলে দাও। আর কি, দেখো আরেকটা কোশ্চেনের আনসার পেয়ে গেলা, হোয়াট আর দ্য পালপাল প্যাথোলজিস, এটাও তো এই এই একই কোশ্চেনের আনসার হয়ে গেল। তারপরে পেরিয়েপিক্যাল প্যাথোলজিস, পেরিয়েপিক্যাল প্যাথোলজিস লাইক বা এক্সাম্পল দিয়ে দিয়ে দিলা, অ্যাকিউট পেরিয়েপিক্যাল পেরিওডন্টাইটিস, ক্রনিক পেরিয়েপিক্যাল পেরিওডন্টাইটিস, গ্র্যানুলোমা, তারপরে হচ্ছে পেরিয়েপিক্যাল তোমার যেটা এপিক্যাল সিস্ট বলি সেরকমও হইতে পারে, তাই না? এইভাবে তুমি লিখে দাও। তারপরে এখানে এক্সটার্নাল রিজর্পশনও দিতে পারো, তাই না? এই প্যাথোলজি গুলা নামগুলা লিখে দিবা, তাহলে তোমার নাম্বার বেড়ে যাবে। আর কন্ট্রাইন্ডিকেশন বলতে আমরা কি বলবো? হ্যাঁ, লোকাল কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, আর জেনারেল কন্ট্রাইন্ডিকেশন আছে। লোকাল কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে ভালো করে মনে রাখবা, নন রেস্টোরেবল টুথ, দাঁতটাকে কিছু ভাবে কোনোভাবেই তুমি রেস্টোর করতে পারবা না ভবিষ্যতে, সেই জন্য কি তখন আমাদেরকে ইন্ডিকেশন নাই, মানে কন্ট্রা ইন্ডিকেশন, রুট ক্যানাল ট্রিটমেন্ট করবা না, তাই না? আর কি, নন স্ট্র্যাটেজিক টুথ, মানে 8 নাম্বার দাঁত, ধরো থার্ড মোলারটা কিছুদিন পরে রিমুভ করতে হবে, সেই দাঁতটাকে তুমি খামাখাই রুট ক্যানেল করতেছো, তা তো হবে না। এটাকে বলে নন স্ট্র্যাটেজিক টুথ। ইনসাফিসিয়েন্ট পেরিডন্টাল সাপোর্ট, সেটা কত দূর? ধরো 3rd ডিগ্রি মোবিলিটি হয়েছে, হ্যাঁ, তারপরেও অনেক সময় কিন্তু আমাদের দাঁতগুলো রক্ষা পায়, এই আমি লিখে রাখছি 3rd ডিগ্রি মোবিলিটি ফর এক্সাম্পল, বাট এটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে এটা কি কারণে হয়েছে। 3rd ডিগ্রি মোবিলিটি তো অনেক সময় পেরিয়েপিক্যাল তোমার হচ্ছে পাস আছে, হ্যাঁ, পেরিওডন্টাল পাস, দুইটা একসাথে মিলে 3rd ডিগ্রি মোবিলিটি হতেই পারে। কিন্তু এইখানে রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে, পেরিয়েপিক্যাল কিউরেটিস করলে, পেরিওডন্টাল কিউরেটিস যদি করো, পেরিওডন্টাল থেরাপিও সাথে দাও, তাহলে কিন্তু আমার এতদিনের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি যা দেখছি, 3rd ডিগ্রি মোবিলিটি ঠিক হয়ে যায়। তবে বয়স তোমাকে চিন্তা করতে হবে, যে সব পেশেন্টকেই বললা, তারপর তার ডায়াবেটিস আছে, তারপর তার হচ্ছে হাইপার টেনশন আছে, বা আনকন্ট্রোলেবল ডায়াবেটিস মেলাইটাস, তার 3rd ডিগ্রি মোবিলিটি তুমি রাখার চেষ্টা করতেছো। তারপর আরেকটা কি, পেশেন্ট চাইলে অবশ্যই আমরা ট্রাই করব, বলতে হবে 50-50 চান্স, হ্যাঁ, সেই ক্ষেত্রে। আরেকটা কি, ইনসাফিসিয়েন্ট পেরিওডন্টাল সাপোর্টের 3rd ডিগ্রি মোবিলিটি হইলেও অনেক পেশেন্ট ভালো হয়ে যায়, সেইটা তোমাকে পেশেন্টকে ডিটেইল বলে নিতে হবে, যে আমি আপনার এটা ট্রাই করব। তার মানে এই না যে দাগটা একদম রেখে দিতে পারবো। ইয়াং বয়স যদি হয়, যদি কোনো কারণে ধরো ক্যালকুলাস হয়, তারপর ওরাল হাইজিন ভালো নাই, তারপর তার বয়স কম, অন্য কোনো ভয়ঙ্কর ডিজিজ নাই, তাহলে তার আমরা রাখতেই পারি। হ্যাঁ, ইয়াংদের ক্ষেত্রে আমরা পেরিওডন্টাল থেরাপি এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট একবারে দুইটা করে দেখা যায় যে পেশেন্ট ভালো হয়ে যায়। এবং এই এই ক্ষেত্রে আমরা একটু ভিটামিন, তারপরে হচ্ছে তোমার বি কমপ্লেক্স সি, তারপর ক্যালসিয়াম ডি, এগুলা সবকিছু আমরা দিয়ে দেই, প্রেসক্রাইব করি, যাতে তার ডেফিসিয়েন্সি থাকলেও আমরা টেস্ট করে দিতে পারি। হ্যাঁ, দিলে, আর পেশেন্টকেও বলতে হবে খাওয়া থেকে নেন, এবং সাথে যদি সাপ্লিমেন্ট লাগে, কারো যদি ডিজিজ থাকে, ডায়াবেটিস কিন্তু কন্ট্রোল, তাকেও বলতে হবে যে একটা সাপ্লিমেন্ট নেন। তাহলে অতি তাড়াতাড়ি এই যে কোলাজেন ফাইবারের ফর্মেশন হয় সি ফাইবারের জন্য, আমরা জানি, তাই না? তারপরে ক্যালসিয়াম আর ভিটামিন ডি থাকলে অ্যালভিওলার বোনে ক্যালসিফিকেশনটা অতি তাড়াতাড়ি হবে। তারপরে হচ্ছে তোমার পেরিওডন্টাল লিগামেন্ট, যেগুলা বি কমপ্লেক্স সি এর জন্য অতি তাড়াতাড়ি হচ্ছে তোমার নর্মাল যদি ব্লাড লেভেল থাকে, তাড়াতাড়ি হচ্ছে তোমার ইয়া হয়, মানে রিকভার করে পেশেন্ট।
আরেকটা দেখো বললাম ম্যাসিভ রিজর্পশন, রিজর্পশন হয়ে 2/3 নাই হয়ে গেছে, হ্যাঁ, অথবা 3/4 নাই হয়ে গেছে। ম্যাসিভ রিজর্পশন দেখেই বোঝা যাচ্ছে অ্যাক্টিভ রিজর্পশন একটা প্রসিডিওর হচ্ছে তার। এই ক্ষেত্রে দাঁত নড়ে যাচ্ছে, ক্রাউন পোর্শনটুকু আছে, তাতে রাখার প্রশ্নই ওঠে না। তারপরে হচ্ছে ভার্টিক্যাল ফ্র্যাকচার ইন এ সিঙ্গেল রুটেড টুথ, মানে সেন্ট্রাল ইনসিজার থেকে ক্যানাইন পর্যন্ত তোমার ভার্টিক্যাল ফ্র্যাকচার হয়ে গেছে, সেই দাঁতকে রাখার কোনো প্রশ্নই ওঠে না। বুঝতে পারছো? এটা রাখা যাবে না, পেশেন্টকে শুধু শুধু বলে লাভ নাই। হরাইজন্টাল ফ্র্যাকচার হলে আমরা সেটা অন্যভাবে ট্রিট করব। হ্যাঁ, আরেকটা কি বিজায়ার অ্যানাটমি আজকাল আর বলে না, কারণ যারা এক্সপার্ট তারা আবার বিজায়ার অ্যানাটমিও হচ্ছে করতে পারে রুট ক্যানাল ট্রিটমেন্ট। আগে আমাদের সময় বলা হতো বিজায়ার অ্যানাটমি মানে একদম জেড এর মতো, এস এর মতো, কিন্তু আমার বইয়ের মধ্যে দেখবা ছবি আছে প্রথম প্রথম দিকে দেওয়া একটা মানে এস শেপ ক্যানেল। আমি তো হাত দিয়েই করছি, মানে তখন রোটারি আমার ইউজ করা শুরুই হয়নি, তখন বাংলাদেশে আসে নাই আর কি। তখন হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট করছি, নিটি ফাইল ছিল তখন আমাদের, নিটি ফাইল আসছিল, শুধু নিটি ফাইল এবং হাত দিয়েই আমি ওই ক্যানেলটা প্রিপেয়ার করছিলাম, এস শেপ ক্যানেল। তো এটাও তো সুন্দর হয়েছিল। কিন্তু আমাদের এখন তো অনেক রকমের হচ্ছে তোমার অপশনস আছে, সেই জন্য আমরা বিজায়ার অ্যানাটমি যেটাকে বলা হয় একেবারে মানে তোমার এস শেপ, তারপরে জেড এর মতো, তারপরে হচ্ছে অনেক কার্ভ, সেখানেও আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, এখন কি আসলে এটা ইন্ডিকেশন গেল আমাদের, কন্ট্রা ইন্ডিকেশন গেল, এখন জেনারেল কিছু আছে কন্ট্রা ইন্ডিকেশন। জেনারেল মানে কি? জেনারেল মানে হলো পেশেন্ট হাই করতে পারছে না, হ্যাঁ, একদম ডেবিলিটেটিং কন্ডিশন, পেশেন্ট বিছানা থেকে উঠতে পারে না, হা করতে পারে না, সেই পেশেন্টের রুট ক্যানাল ট্রিটমেন্ট করার কোনো মানে হয় না। তারপর হচ্ছে ইম্পসিবল টু আইসোলেট দ্য টুথ, একদমই ইন কেস অফ দ্য ইফ দ্য ক্রাউন ইজ অ্যাবসেন্ট, ক্রাউন অ্যাবসেন্ট হইলেও আমরা করি কেন? আজকাল আমাদের লিকুইড রাবার ড্যাম আসছে, অনেক হলো টেম্পোরারি মেটেরিয়াল আসছে, যেগুলো দিয়ে চারপাশে আমরা যদি দিয়ে নেই, হ্যাঁ, আইসোলেট করা যায়, রাবার ড্যাম ছাড়াও হচ্ছে আইসোলেট করে আমরা এটা করতে পারি। আমার বইটা লেখা হয়েছে তো আগে, এটা এডিশন চেঞ্জ করা হয়নি, বুঝছো, এগুলাকে চেঞ্জ করতে হবে। এই যে ইম্পসিবল টু আইসোলেট দ্য টুথ ইন কেস ইফ দ্য ক্রাউন ইজ অ্যাবসেন্ট, ক্রাউন অ্যাবসেন্ট থাকলেও করতে পারি, হ্যাঁ, এই যে লিকুইড রাবার ড্যাম বা এগুলো ইউজ করে। তারপরে নেগেটিভ অ্যাটিটিউড অফ দ্য পেশেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, পেশেন্ট চাচ্ছে না, তুমি জোর করে তার রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দিতে পারো না। কেমন? এই দেখো আরেকটা বিজায়ার অ্যানাটমি দেখাইছি আমি তোমাদেরকে এন্ডোডন্টিক ট্রিটমেন্টে, প্রবাবলি বি ইম্পসিবল বলা হয়েছে তখন, প্রবাবলি, বাট এখন এটা কিন্তু কোনো ব্যাপার না, এখন আমাদের ইনস্ট্রুমেন্ট এত ভালো আসছে, এই সোজাটাও যাবে, আবার এই ব্যাকাটাও চলে যাবে, বাঁকা পোর্শনটাতেও চলে যাবে, এতই ইনস্ট্রুমেন্ট হচ্ছে ফ্লেক্সিবল আসছে। আর এই যে ভার্টিক্যাল রুট ফ্র্যাকচারের একটা ছবি দেয়া আছে, এটা ঠিক করা পসিবল না, হ্যাঁ, এটাই কন্ট্রা ইন্ডিকেশন। আচ্ছা, এখানে কি ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ পালপাল ইনফ্লামেশন এন্ড এপিক্যাল পিরিয়ডন্টাইটিস। আচ্ছা, আরেকটা কি মেইন গোল অফ আরসিটি হলো টু এলিমিনেট ব্যাকটেরিয়া ফ্রম দ্য রুট ক্যানাল সিস্টেম। আচ্ছা, এখন এইমটা দেখো, এইম এন্ড অবজেক্টিভস অফ রুট ক্যানাল ট্রিটমেন্ট কি? কন্ট্রোল অফ ইনফেকশন, রিমুভাল অফ অল নেক্রোজ টিস্যু ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল প্রোডাক্টস, সাবস্ট্রেটস ফ্রম দ্য রুট ক্যানাল সিস্টেম। আর কি 2 নাম্বার, শেপিং অফ দ্য রুট ক্যানাল সিস্টেম টু ফ্যাসিলিটেট প্লেসমেন্ট অফ দ্য রুট ক্যানাল ফিলিং, আমি যেগুলো তোমাদেরকে অলরেডি বলছি। 3 নাম্বার হলো ফিলিং অফ দ্য শেপড ক্যানেল সিস্টেম কাপলড উইথ অ্যান অ্যাডিকুয়েট অ্যান্ড টাইমলি করোনাল রেস্টোরেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, অ্যাডিকুয়েট অ্যান্ড টাইমলি করোনাল রেস্টোরেশন। আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দিয়ে একটুখানি কটন দিয়ে টিএফ দিয়ে পেশেন্টকে ছেড়ে দিলাম, আসেন 2 সপ্তাহ পরে, না, ততদিনে টিএফ খুলে যাবে, পেশেন্টের লিকেজ হয়ে যাবে, তুমি ওই কটন টিএফ দেওয়ার সিস্টেমই জানো না, তুমি ওখানে বড় কটন দিছো, টিএফ দিছো 2-1 মিলিমিটার, কখনোই হবে না, মাইক্রো লিকেজ প্রিভেন্ট হবে না। টেম্পোরারি রিস্টোরেশন দেওয়ার নিয়ম 4-5 মিলিমিটার, ভালো করে মনে রাখো। হুম, 4-5 মিলিমিটার। এবং এটা হচ্ছে তোমার টেম্পোরারি যেটা ফিলিং মেটেরিয়াল দিবা, সেটাকে অবশ্যই উইথস্ট্যান্ড করার যোগ্যতা হইতে হবে ম্যাস্টিকেটরি স্ট্রেস। তুমি যে খাবা, খাওয়া দাওয়া এই যে 2 সপ্তাহের জন্য ছেড়ে দিলা, এই পেশেন্ট তো খাবে গিয়ে, সবই খাবে, তো সেই পেশেন্টের জন্য তুমি কিভাবে হচ্ছে তোমার সিওরিটি দিবা যে না উনি দাঁতটা ভেঙে ফেলবে না বা অন্য কিছু করবে না? তোমার ডাউটফুল কন্ডিশন থাকলে অবশ্যই করবা, বাট এখানে তুমি ফিলিংটা দিয়ে নিবা তোমার টেম্পোরারি যেটা, হুম, জিঙ্ক অক্সাইড ইউজিনাল হোক যেটা, কিন্তু ফর্টিফাইড হইতে হবে এবং যেটা অতি তাড়াতাড়ি সেট করে এবং শক্ত বেশি।
সেটা দিয়ে নিতে হবে। এটা টাইপ আছে, আইআরএম আছে, আমাদের ক্যাভিট আছে, আজকাল আর কোনো সমস্যা নেই, আমাদের টেম্পোরারি রেস্টোরেশনেও কোনো অসুবিধা নাই। তারপর আমরা দাঁত যদি ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে তাহলে কি দিতে পারি, টেম্পোরারি ক্রাউন একটা দিয়ে দিতে পারি, তাই না? টেম্পোরারি ক্রাউন একটা লাগায় দাও, তাহলে তো পেশেন্ট খেতেও পারবে, সবকিছু করতে পারবে, দেখতেও ভালো দেখা যাবে, খারাপ লাগবে না। তাহলে এন্ডোডন্টিক ট্রায়াড কি? ট্রায়াড মানে তিনটা জিনিস, ক্লিনিং, শেপিং এন্ড অবটুরেশন। এখন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টের আমি তোমাদেরকে প্রথমেই পড়াই দিছি, প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট কিভাবে করব আমরা। পেশেন্ট এক্সামিনেশন করব, তার সিস্টেমিক ডিজিজ আছে কিনা, অন্য কোনো ডিজিজ আছে কিনা, ওরাল হাইজিনটা সবচেয়ে প্রথম দেখব, ভালো মতো মেনটেন হয় কিনা, না হলে আমরা মাউথ প্রিপারেশন, টুথ প্রিপারেশন করে নিব। রেডিওলজিক্যাল এভালুয়েশন খুবই জরুরি প্রি অপারেটিভ। পালস চেম্বার দেখে নিব, অ্যানাটমি দেখে নিব, ক্যানেল কনফিগারেশন, কার্ভেচার অফ দ্য রুট দেখে নিব, তারপরে কোনো অবস্ট্রাকশন আছে নাকি, আগের কোনো রেস্টোরেশন আছে কিনা, হ্যাঁ, পেরিএপিক্যাল রেডিওলুসেন্সিটা কত বড়, বা অন্য কোনো ডিজিজের সাথে ডিডিটা আউট মানে চেষ্টা করব ফাইন্ড আউট করতে। ডায়াগনোসিসটা কনফার্ম করব যে রুট ক্যানাল ট্রিটমেন্টটা দরকার কিনা। তারপরে গুড কোয়ালিটি রেডিওগ্রাফির কথা আমি আগেই পড়াইছি তোমাদেরকে, এগুলো আমি আর ডিটেল যাব না, তোমরা পড়ে নিও। বাইটুইং, প্যানোরামিক, অক্লুজাল, এখন সিবিসিটি হলো বেস্ট, বুঝছো? আর প্যারালেলিং টেকনিক আছে, প্যারালাক্স ইফেক্ট আছে, তারপরে হচ্ছে এক্সট্রা ক্যানেল, এক্সট্রা রুট দেখার জন্য, এটা পরীক্ষার সময় তোমাদের আসে। হ্যাঁ, এক্সট্রা ক্যানেল, এক্সট্রা রুট দেখার জন্য আমাদের কি কি উপায় আছে, আমি এগুলা সব অলরেডি বলছি তোমাদেরকে। Technique of detection of extra root and canal. Number of canals, roots, foramina should be determined before canal preparation. ম্যাগনিফাইং গ্লাস আছে না, আমাদের কিনতে পাওয়া যায়, ম্যাগনিফাইং গ্লাস পাওয়া যায়। আজকাল আমরা কি ইউজ করি, আমরা চশমা ইউজ করি, তাই না? আমাদের হচ্ছে ম্যাগনিফিকেশনের জন্য আলাদা লেন্স আছে, সেই লেন্স গুলো ইউজ করব। তারপরে হচ্ছে স্লোপ টেকনিক তো বলছি আগে। তারপরে এক্সট্রা ডার্ক লাইন একটা দেখা যায়, বুঝছো? ভালো করে দেখো, এই যে এক্সট্রা ডার্ক লাইন এখানে দেখা যায়, একটা লম্বা লাইন আছে, তার পাশে দিয়ে একটা এক্সট্রা ডার্ক লাইন আছে। তারপর হচ্ছে অনেক সময় ফার্স্ট ব্রেক বলে একটা কথা আছে, ফার্স্ট ব্রেক মানে আমি তোমাদেরকে পড়াইছিলাম, মানে প্রিমোলার পড়াইতে গিয়ে বলছিলাম যে প্রিমোলারে গিয়ে, লোয়ার প্রিমোলার বিশেষ করে দেখবা যে তুমি 10, 15, 12 মিলিমিটার চলে যাচ্ছে, এরপর আর যায় না, এক্সরেতে কিচ্ছু দেখা যাচ্ছে না, দ্যাট ইজ কল্ড ফার্স্ট ব্রেক। ওইখানে গিয়ে আটকায় গেছে, তার মানে ওখান থেকে ক্যানেলটা ভাগ হয়ে গেছে। ওই যে আমি পড়েছিলাম তোমাদেরকে ক্যানেলের কনফিগারেশন 8 রকমের, সেই 8 রকমের মধ্যে যে কোনো একটা ওখানে আছে। হ্যাঁ, একটা গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে, অথবা একদিকে আরেকটা ক্যানেল গেছে, আরেক দিকে আরেকটা ক্যানেল গেছে, অথবা একই দিকে দুইটা চলে গেছে, হ্যাঁ, ফোরামিনা দুইটা এক্সিট করছে দুইটা, অথবা গিয়ে আলাদাভাবে মিট করে আবার হচ্ছে দুই ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, এরকম যে কোনো একটা হইতে পারে। সেই জন্য একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আগে রেডিওগ্রাফ নাও, নিয়ে তোমাকে অন্য অ্যাঙ্গেলে আবার রেডিওগ্রাফ নিতে হবে একটা, ওই ইনস্ট্রুমেন্টটা থাকা অবস্থায় এর চেয়ে ছোট, ধরো 10 নাম্বার দিছো তুমি, হ্যাঁ, দিয়ে ফার্স্ট ব্রেক পর্যন্ত গেছো, তারপরে তুমি কি করবা, 6, 8, 8 অথবা 6 নাম্বার, হুম, মোর যেটা স্মলার নাম্বার, সেইটা হচ্ছে দিয়ে পাশে দিয়ে যাওয়ার চেষ্টা করো, বাইপাস করার চেষ্টা করো, মেইনটাকে বাইপাস করার চেষ্টা করো, হয় মিজিয়ালি, অথবা ডিস্টালি, অথবা বাক্কালি, অথবা হচ্ছে লিঙ্গুয়ালি। বুঝাতে পারলাম? এটা ভালো করে মনে রাখো, যারা ভালো ক্লিনিশিয়ান হবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে ফার্স্ট ব্রেক পর্যন্ত মেইন যেটা দিলা, প্রথম একটা ইনস্ট্রুমেন্ট দিই না আমরা ক্যানেল খোঁজার পর, ক্যানেল খুঁজে তারপরে আমরা কি করি যে ক্যানেলটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য একটা ইনস্ট্রুমেন্ট দিই। সেই 10 নাম্বার ইনস্ট্রুমেন্টটা ইডিটিএজেল অথবা সোডিয়াম হাইপোক্লোরাইড কিছু ক্যানেলে দিয়ে আমরা একটা পাথ ফাইন্ডার বলে এটাকে, তাই না? পাথ ফাইন্ডার ইনস্ট্রুমেন্ট, এই পাথটা ঠিক আছে কিনা, ক্যালসিফিকেশন কোথাও আটকায় কিনা দেখার জন্য, হ্যাঁ, ক্যানেলটাতে 10 নাম্বার একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ইন্ট্রোডিউস করি একটা ওয়াচ উইন্ডিং মোশনে। ফাইলের মুভমেন্ট পড়াবো আমরা এরপরে, তখন আসবে। শেপিং করব কিভাবে, তখন ফাইলের মুভমেন্টে এখানে ওয়াচ উইন্ডিং মোশন ভালো করে মনে রাখো। ওয়ার্কিং লেন নেওয়ার সময় আমরা ওয়াচ উইন্ডিং মোশনে নিব। এই ওয়াচ উইন্ডিং মোশনে নেওয়ার সময়ই হচ্ছে তোমার বুঝতে পারবা যেখানে গিয়ে আটকায় যাচ্ছে ইনস্ট্রুমেন্ট, তখন ফোর্স করবা না, ডু নট ফোর্স। তারপর কি করতে হবে, 10 নাম্বারটা দিয়ে তুমি রাবার গার্ড ফিক্স করে দেখো এটা কত কত পর্যন্ত যায়, এরপরে আর যায় না, 10, 12 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, ওখানে ওটা রেখে তুমি আরেকটা কম নাম্বার ইনস্ট্রুমেন্ট নাও। হুম, ছোট নাম্বার ইনস্ট্রুমেন্ট নিয়ে মিজিয়ালি
ডিস্টালি ওই ইনস্ট্রুমেন্টটা থাকা অবস্থায়, ক্যানেলে ওই ইনস্ট্রুমেন্টটা থাকা অবস্থায় আরেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে এটাকে বাইপাস করার চেষ্টা করো, হয় ডানে নয় বামে নয় সামনে নয় পিছনে। কেমন, মানে মিজিয়ালি, ডিস্টালি, বাক্কালি অর লিঙ্গুয়ালি। ঠিক আছে, লিঙ্গুয়ালি বললাম এই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার প্রিমোলার এগুলা হয়। আর যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু আপার সেন্ট্রাল ইনসিজর মনে হয়। এই সেন্ট্রাল ইনসিজরে অনেক সময় এরকম টাইপের থাকতে পারে, রেয়ারলি থাকে। এই জন্য এটাকে হচ্ছে সাডেন চেঞ্জ হয়ে যায় সেই জন্য। আর রুটটা যদি শর্ট অ্যান্ড স্টাউট হয়, বাইরের অ্যাপিয়ারেন্স দেখেও তোমাকে বুঝে নিতে হবে, প্রি অপারেটিভ রেডিওগ্রাফ দেখে, যে না এটা একটা ঝামেলা আছে।